ভিউয়ার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো, সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে একজন প্রবাসী ভাই। তার নাম জুবায়ের। তো আর দেরি না করে ঘটনাটি শুরু করছি। আমার নাম জুবায়ের। আমি বাংলাদেশের গাজীপুর জেলার ছেলে। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের মধ্যে একটা ঘটনা। আজও যখন সেই রাতের কথা মনে পড়ে আমার শরীরটা কেমন করে ওঠে। ঘটনাটা ঘটে 2022 সালের ডিসেম্বর মাসে ইতালিতে। আমি তখন ইতালিতে প্রায় 5 বছর ধরে থাকি। প্রথমে রেস্টুরেন্টে কাজ করতাম, পরে ভাগ্য ভালো হওয়ায় একটা কোম্পানিতে ট্রাক ড্রাইভারের চাকরি পাই। আমার কাজ ছিল রাতে মালামাল এক শহর থেকে আরেক শহরে পৌঁছে দেওয়া। ইতালির রাস্তা খুবই সুন্দর, কিন্তু অনেক হাইওয়ে আছে যেখানে রাতে একদম নীরবতা নেমে আসে। সেদিন রাতটা ছিল খুবই ঠান্ডা। সময় তখন প্রায় রাত 1:45 হবে। আমি মিলান শহর থেকে রোমের দিকে মালামাল নিয়ে যাচ্ছিলাম। চারদিকে তখন ঘন কুয়াশা, রাস্তার দুপাশে শুধু লম্বা গাছ আর অন্ধকার। ট্রাকের হেডলাইট ছাড়া আর কোনো কিছুই আলো নেই। প্রায় 1 ঘন্টা চালানোর পর আমার হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে দেখছে। আমি রিয়ার ভিউ মিররে তাকালাম, কিন্তু কিছুই নেই। আমি আবার সামনে তাকালাম, কিন্তু কয়েক মিনিট পর হঠাৎ সামনে এমন কিছু দেখলাম যা আজও ভুলতে পারি না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে অনেকগুলো কালো রঙের কুকুর। প্রথমে ভাবলাম সাধারণ কুকুর, কিন্তু কাছে যেতেই দেখি তারা একদম স্থির দাঁড়িয়ে আছে, একটু নড়ছে না। সবগুলো একসাথে আমার ট্রাকের দিকে তাকিয়ে আছে। আমি হর্ন দিলাম, কিন্তু তারা সরে না। তখন আমি ট্রাক ধীরে ধীরে থামালাম। ঠিক তখনই আমার চোখে পড়ে আরেকটা জিনিস। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো অবয়ব। লোকটার শরীর কালো কাপড়, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। মনে হচ্ছিল পুরো শরীরটা অন্ধকার দিয়ে তৈরি, কিন্তু আমার বুক তখন ধড়ফড় করতে লাগলো। আমি দরজার নক দিয়ে দিলাম, কিন্তু হঠাৎ সেই কুকুরগুলো একসাথে হাউমাউ করা শুরু করলো। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলছিল। আমি ভয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করি। ঠিক তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। ট্রাকের ড্যাশবোর্ডের লাইটগুলো হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে গেল। চারপাশে শুধু অন্ধকার। তারপর ট্রাকের কাছে ঠক ঠক করে শব্দ হতে লাগলো। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম, আর তখন যা দেখলাম, সেই কালো মানুষটা ট্রাকের জানালার পাশে দাঁড়িয়ে, কিন্তু তার মুখটা ছিল না। মনে হচ্ছিল একটা গভীর অন্ধকার গর্ত। আমি চিৎকার করে উঠলাম। হঠাৎ ট্রাকটা নিজে নিজে কাঁপতে লাগলো। কুকুরগুলো ট্রাকের চারপাশে ঘুরতে লাগলো। আমি চোখ বন্ধ করে জোরে জোরে আয়াত পড়তে লাগলাম। তারপর হঠাৎ সবকিছু থেমে গেল, কোনো শব্দ নেই। আমি চোখ খুলে দেখি রাস্তা পুরো ফাঁকা, কোনো কুকুরও নেই, কালো মানুষটাও নেই। আমি দ্রুত ট্রাক স্টার্ট দেই। সোজা দ্রুত গতিতে সেই জায়গা থেকে বের হয়ে গেলাম। প্রায় 8 ঘন্টা পরে আমি একটা পেট্রোল পাম্পে থামলাম। ওখানে একজন ইতালিয়ান লোক ছিল। আমি তাকে ঘটনাটা বলি। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ওই জায়গাটা আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। একটা ট্রাক ড্রাইভার রাতের বেলায় মারা যায়। লোকজন বলে তার আত্মা এখনো রাস্তার মাঝে ঘোরে। আমি কথাটা শুনে খুব ভয় পেলাম, কিন্তু ভাবলাম হয়তো কাকতালীয়। কয়েকদিন পর আমি ঘটনাটা ভুলে গেলাম, কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা তখনও বাকি ছিল। প্রায় 1 সপ্তাহ পরে আমি আবার রাতের ডিউটিতে ছিলাম। আমি নতুন রাস্তায় ট্রাক চালাচ্ছিলাম, সবকিছুই ঠিকই ছিল। হঠাৎ আমার মোবাইলে একটা অজানা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম, কিন্তু ওপাশে কেউ কথা বলছে না, শুধু একটাই শব্দ, কুকুরের ডাক। আমি ফোনটা কেটে দিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও ফোন। আমি ভয় পেয়ে ফোন বন্ধ করে দিলাম। তারপর আমি সামনে তাকালাম, আর তখনই আমার শরীর জমে গেল। রাস্তার মাঝখানে আবার দাঁড়িয়ে আছে সেই একই কালো কুকুরগুলো, আর তাদের পিছনে সেই একজন মুখহীন কালো মানুষটা। কিন্তু এবার একটা জিনিস আলাদা ছিল। তার হাতে ছিল একটা ভাঙ্গা ট্রাকের নম্বর প্লেট। আমি ভালো করে দেখলাম,
যে তখন বুঝলাম এটা আমার ট্রাকের নম্বর। আমার বুকের ভেতরটা যেন হঠাৎ করে জমে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কালো মানুষটার হাতে যে ভাঙা নম্বর প্লেটটা ছিল সেটা ঠিক আমার ট্রাকের নম্বরের মতোই। আমি আবার সামনে তাকাই, সেই কালো কুকুরগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, তাদের চোখ লাল আগুনের ভাটার মতো জ্বলছে। আর সেই মানুষটা ধীরে ধীরে আমার ট্রাকের দিকে হাঁটছে। আমার হাত কাঁপতে লাগলো। আমি দ্রুত ট্রাকের গতি বাড়াই। মনে হচ্ছিল যদি আমি এই জায়গায় থাকে দ্রুত বের না হতে পারি, হয়তো আর বাঁচতে পারবো না। কিন্তু ঠিক তখনই ট্রাকের সামনে হঠাৎ একটা বড় ধোঁয়ার মতো কালো কুয়াশা তৈরি হয়। আমি কিছু দেখতে পারছিলাম না। হঠাৎ আমার ট্রাক যেন নিজে নিজে ব্রেক করে থেমে গেল। আমি ভয় পেয়ে স্টিয়ারিং ধরে বসে থাকলাম। তারপর ধীরে ধীরে ট্রাকের দরজার বাইরে কারো পায়ের শব্দ শুনতে পাই, টুপ টুপ করে। মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে ট্রাকের চারপাশে হাঁটছে। আমি সাহস করে জানালার বাইরে তাকাই, আর তখনই আমি আবার দেখলাম সেই মুখিন কালো মানুষটা। সে এবার ট্রাকের দরজার সামনে দাঁড়িয়ে। তারপর ধীরে ধীরে সে তার হাত তুলে ট্রাকের দরজায় স্পর্শ করলো। ঠিক তখনই আমার মাথার ভিতরে যেন কেউ কথা বলল, একটা ভারী কণ্ঠস্বর, এই রাস্তা ছেড়ে চলে যাও। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। কিন্তু সেই কণ্ঠস্বর আবার বলল, এই রাস্তা আমাদের। আমার শরীর কাঁপতে শুরু করেছে তখনও। আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। হঠাৎ ট্রাকের চারপাশের বাতাস খুব জোরে বইতে শুরু করলো। কুকুরগুলো একসাথে ভয়ঙ্কর ভাগে ডাকতে লাগলো, আর সেই কালো মানুষটা ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। তারপর এক মুহূর্তে সবকিছু অদৃশ্য হয়ে যায়। রাস্তা পুরোটাই ফাঁকা, কোনো কুকুরও নেই, কালো মানুষটাও নেই। আমি আর এক সেকেন্ডও সেখানে দেরি করিনি। ট্রাকটা স্টার্ট দিয়ে সোজা যত দূর চোখ যায় জোরে চালিয়ে দেই। আর প্রায় 1 ঘন্টা চালানোর পর আমি একটা ছোট শহরে পৌঁছালাম। ওখানে একটা পেট্রোল পাম্পে ট্রাক থামালাম। আমার হাত তখনও কাঁপছিল। পেট্রোল পাম্পের এক বৃদ্ধ ইতালিয়ান লোক আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি ওই পাহাড়ি হাইওয়ে দিয়ে এসেছো? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কেন? লোকটা গভীরভাবে আমার দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, ওই রাস্তায় রাতের বেলায় অনেক ট্রাক ড্রাইভার অদ্ভুত জিনিস দেখে। আমি তাকে পুরো ঘটনা বলি। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ওই জায়গাটা ভালো না। সেখানে দুর্ঘটনা ঘটে, অনেকজন মারা যায়। ড্রাইভার, তার সাথে থাকা কুকুরগুলো সেখানে মারা যায়। আমি কথা শুনে ঠান্ডা হয়ে যাই। এই ঘটনাটা এখানেই শেষ না। এরপর থেকে আমি আর কখনো সেই রাস্তায় রাতের বেলায় যাইনি। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। এর প্রায় 6 মাস পর আবার একটা ঘটনা ঘটে, যেটা আমাকে আবার সেই রাতের কথা মনে করিয়ে দেয়। সেদিন আমি কোম্পানির গ্যারেজে ছিলাম। মেকানিক আমার ট্রাকটা সার্ভিসিং করছিল, আর তখনই হঠাৎ সে আমাকে ডেকে বলল, এইটা কি আগে ভাঙা ছিল? আমি বললাম, কি? সে ট্রাকের সামনে নম্বর প্লেট দেখালো। আমি তাকিয়ে দেখলাম আমার ট্রাকের নম্বর প্লেটের এক কোণা ভাঙা, একদম ঠিক সেই জায়গায় যেখান থেকে সেই রাতের কালো অবয়ব মানে ওই মানুষটা ভাঙা প্লেটটা হাতে ধরেছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি নিশ্চিত জানতাম সেই রাতের আগে আমার ট্রাক নম্বর প্লেট কখনো ভাঙা ছিল না। আর আজও মাঝে মাঝে যখন আমি গভীর রাতে হাইওয়ে দিয়ে ট্রাক চালাই, দূরের অন্ধকারে মাঝে মাঝে আমি দেখতে পাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কিছু কালো কুকুর, আর তাদের পিছনে দাঁড়িয়ে আছে সেই মুখহীন অবয়ব, যেন সে এখনো অপেক্ষা করছে আমি আবার সেই রাস্তায় ফিরব। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সোহেল। আমি বাংলাদেশের কুমিল্লার ছেলে। অনেক কষ্ট করে বছর কয়েক আগে আমি আমেরিকায় চলে আসি। এখন আমি থাকি নিউ ইয়র্ক সিটি শহরের কাছাকাছি। আমেরিকার প্রথম জীবনটা খুব কঠিন ছিল। দিনে কাজ, রাতেও কাজ, ঘুমানোর সময় পেতাম না। পরে আমি একটা কাজ পাই রাতের ডেলিভারি ড্রাইভার হিসেবে। আমার কাজ ছিল রাতের বেলায় বিভিন্ন শহরে খাবার ও জিনিসপত্র পৌঁছে দেওয়া। ঘটনাটা ঘটে এক শীতের রাতে। সেদিন রাত প্রায় 2টা হবে।
আমি নিউ ইয়র্ক জার্সি থেকে একটা ডেলিভারি শেষ করে আবার নিউ ইয়র্ক সিটি এর দিকে ফিরছিলাম। তখনই রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে, চারপাশে বড় বড় গাছ আর অন্ধকার। হঠাৎ আমি রাস্তার সামনে কিছু একটা দেখতে পাই। প্রথমে মনে হলো কোনো মানুষ দাঁড়িয়ে। আমি গাড়িটার গতি কমালাম, কিন্তু কাছে যেতেই দেখি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা অবয়ব মতো মানুষ, স্মৃতির ছায়া। লোকটা নড়ছে না। আমি হর্ন দিলাম, কোনো প্রতিক্রিয়া নেই। আমি ভাবলাম হয়তো কোনো মাতার মানুষ হবে, কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমার গাড়ির রেডিও নিজে নিজে চালু হয়ে গেল, আর আমি সেখানে ভেসে আসছে একটা অদ্ভুত শব্দ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে কান্না করছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি আবার সামনে তাকালাম, আর তখনই আমার বুকটা কেঁপে ওঠে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটা আরো কাছে চলে এসেছে, কিন্তু আমি তো গাড়ি থামাইনি। তাহলে সে সামনে এলো কিভাবে? আমি ভয়ে দ্রুত গাড়ির গতি বাড়াই। কিছুক্ষণ পরে মনে হলো আমি সেই জায়গায় পার হয়ে গেছি, কিন্তু হঠাৎ আবার মিররে তাকিয়ে দেখি আমি এমন কিছু দেখলাম যা আমি আজও ভুলতে পারিনি। সেই মানুষটা এখন আমার গাড়ির পিছনে সিটে বসে আছে। তার মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। আমি ভয়ে ব্রেক করে গাড়িটা থামাই। পেছনে তাকাই, কেউ নেই। গাড়ি একদমই ফাঁকা। আমি ভাবলাম হয়তো ভয়ে ভুল দেখছি। আমি আবার গাড়ি চালানো শুরু করি, কিন্তু কয়েক মিনিট পরে আবার রেডিওতে সেই কান্নার শব্দ। তারপর হঠাৎ একটা কণ্ঠস্বর, থামো। আমার শরীর কাঁপতে লাগলো। আমি আবার রিয়ার মিউ মিররে তাকালাম, আর তখন দেখলাম সেই মানুষটা আমার পিছনের সিটে বসে আছে, কিন্তু এবার সে ধীরে ধীরে তার মাথা তুলে। আমি আর পিছনে তাকাইনি। পুরো গতি দিয়ে গাড়ি চালিয়ে সোজা শহরের ভেতরে চলে আসি। শহরের আলোয় ঢোকার সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সেই রাতের পর আমি আর কখনো ওই রাস্তা দিয়ে রাতের বেলায় যাইনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে কয়েক মাস পরে। সেদিন আমি আমার এক আমেরিকান বন্ধুর সাথে কথা বলছিলাম। আমি তাকে ঘটনাটা বললাম। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি যে রাস্তার কথা বলছো সেখানে কয়েক বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। একটা গাড়ি দুর্ঘটনায় একজন মানুষ মারা যায়। লোকজন বলে তার আত্মা নাকি মাঝরাতে গাড়িতে উঠে বসে। আমি কথা শুনে শরীর ঠান্ডা হয়ে গেল। এসবে তেমন একটা বিশ্বাস করিনি। সেটা হয়তো কোনো অন্য কিছু ছিল, কারণ আমি এগুলো মাঝে মাঝে গভীর রাতে গাড়ি চালানোর সময় মিররে দেখতে পাই পেছনের সিটে কেউ একজন মাথা নিচু করে বসে আছে। আর আমি জানি আমার গাড়িতে তখন আমি একা না। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম কালাম। আমি বাংলাদেশের নোয়াখালীর ছেলে। প্রায় 7 বছর আগে আমি কাজের জন্য চলে আসি সৌদি আরবিয়াতে। কিন্তু প্রথমে আমি নির্মাণ কাজ করতাম। পরে ভাগ্য ভালো হয়, একটা কোম্পানিতে পিকআপ ড্রাইভার হিসেবে কাজ পাই। আমার কাজ ছিল মরুভূমির ভেতরে বিভিন্ন ক্যাম্পে খাবার ও জিনিসপত্র পৌঁছে দেওয়া। সেই ঘটনাটা ঘটে গরমের রাতে। সেদিন রাত ছিল 1টা তো হবেই। আমি শহর থেকে অনেক দূরে মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলাম। চারপাশে শুধু বালু আর অন্ধকার। আকাশে চাঁদ ছিল, কিন্তু আলো খুবই কম। মরুভূমির রাস্তা খুব ভয়ঙ্কর এবং নিরবয়, শুধু বাতাসের শব্দ। প্রায় 8 ঘন্টা চালানোর পরে আমি দূরে একটা জিনিস দেখতে পেলাম। মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো কোনো শ্রমিক পথ হারিয়ে ফেলেছে। আমি গাড়ির গতি কমাই, কিন্তু কাছে যেতেই বুঝলাম একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে একজন। সে সাদা কাপড় পরা, তার চুল লম্বা, মুখ দেখা যাচ্ছে না। আমার শরীর কেমন হয়ে গেল যেন। আমি গাড়ি থামাইনি, কিন্তু ঠিক তখনই লোকটা হঠাৎ গাড়ির সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে ব্রেক করলাম। ধুলা উড়ে চারপাশে ঢেকে গেল। ধুলা একটু কমলে আমি সামনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। রাস্তা পুরো ফাঁকা। আমি ভাবলাম হয়তো ভুল দেখেছি। আমি আবার গাড়ি চালাতে শুরু করলাম, কিন্তু কয়েক মিনিট পরে আমার গাড়ির পেছন থেকে কিছু একটা আওয়াজ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ গাড়ির পেছনে বসে আছে। আমি তখন মিররে তাকালাম,
আর তখনই আমার বুক কেঁপে উঠল, কারণ পেছনে খোলা অংশে বসে আছে একটা সাদা কাপড় পরা মানুষ, আর তার মাথা নিচু, চুল সামনে ঝুলে আছে। আমি ভয়ে গাড়ি থামালাম, পিছনে তাকাই, কেউ নেই, গাড়ি পুরোটাই ফাঁকা। আমি তখন সত্যি ভয় পেয়ে যাই। আমি কোরআনের আয়াত পড়তে শুরু করি। ঠিক তখনই মরুভূমির ভেতর থেকে ভেসে আসে একটা অদ্ভুত হাসির শব্দ। হচ্ছিল চারপাশে কেউ আছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছিল না। হঠাৎ দূরে বালুর টিলার ওপর দাঁড়িয়ে থাকে দেখি যে অনেকগুলো কালো অবয়ব। তারা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। আমার মনে হলো ওটা মানুষ না। আমি দ্রুত গাড়ি স্টার্ট দেই, পুরো গতি দিয়ে সেই জায়গা থেকে বের হয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা পরে আমি একটা ক্যাম্পে পৌঁছালাম। ওখানে অনেকজন বৃদ্ধ ছিল। সেই আরব লোকগুলো বলল, কোথায় থেকে আসছো? আমি তাকে পুরো ঘটনা বললাম। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, এই মরুভূমিতে অনেক পুরনো জিনের বাস। রাতে একা গেলে তারা মানুষকে ভয় দেখায়। আর তার কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাতের পর আমি আর কখনো মরুভূমির সেই রাস্তা দিয়ে যাইনি। কিন্তু আজও মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি আবার সেই মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছি, আর দূরে বালুর ওপর দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড় পরা মানুষটা। সে শুধু দাঁড়িয়ে থাকে, যেন এখনো কারো অপেক্ষা করছে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম জাহিদ। আমি বাংলাদেশের গাজীপুর জেলার এক ছোট গ্রামে বড় হয়েছি। আমাদের গ্রামটা খুবই শান্ত ছিল। চারদিকে ধান ক্ষেত, পুকুর আর বড় বাঁশঝাড়ে ঘেরা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাঁশবন ছিল। লোকজন বলতো রাতে ওই জায়গায় কেউ যায় না, কারণ নাকি সেখানে অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায়। আমরা ছোটবেলায় এসব শুনে হাসতাম, কিন্তু এক রাতে এমন এক ঘটনা ঘটলো যেটা আজও ভুলতে পারিনি। ঘটনাটা প্রায় 5 বছর আগের হবে। সেই দিন রাতে আমি আমার বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। সময় তখন প্রায় রাত 11টা তো হবেই। আমার বাড়িতে যাওয়ার জন্য আমাকে এই বাঁশবনের পাশ দিয়ে যেতে হতো। চারদিক অন্ধকার, শুধু ঝিঝি পোকার শব্দ। আমি ধীরে ধীরে হাঁটছিলাম। হঠাৎ মনে হলো বাঁশবনের ভেতর থেকে কিছু একটা নড়ছে। আমি থেমে গেলাম, ভালো করে তাকালাম, কিন্তু কিছুই দেখা গেল না। আমি আবার হাঁটা শুরু করলাম। ঠিক তখনই বাঁশগুলো একসাথে কাঁপতে শুরু করলো, যেন কেউ ভেতরে হাঁটছে। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু তখনও পিছন থেকে শুনলাম, এই দাঁড়াও। আমি ভয়ে পিছনে তাকালাম, কেউ নেই। চারপাশ শুধু অন্ধকার। আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি। আমি আবার হাঁটতে লাগলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার সেই আওয়াজ, এই দাঁড়াও। এবার আওয়াজটা একদম কাছে। আমি ধীরে ধীরে বাঁশবনের দিকে তাকালাম, আর তখন যা দেখলাম, একটা লম্বা কালো অবয়ব বাঁশের ফাঁক দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার দুটো চোখ অন্ধকারে চকচক করছে। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, দৌড়ে বাড়ির দিকে চলে যাই। বাড়িতে গিয়ে পুরো ঘটনাটা বললাম। আমার দাদু কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ওই বাঁশবনে অনেক লোক বাস করত। তারা অবঘাতে মারা যায়। রাতে নাকি তাদের ছায়া করে। আমি কথা শুনে ভয় পেয়ে যাই, কিন্তু এই ঘটনাটা এখানেই শেষ না। পরের দিন সকালে আমি সাহস করে আবার ওই বাঁশবনের কাছে গেলাম। আমি দেখতে চেয়েছিলাম আসলে কি আছে সেখানে। আমি বাঁশবনের ভেতরে ঢুকলাম। চারপাশে একদম নীরবতা। হঠাৎ আমার চোখ পড়ল মাটির দিকে। মাটিতে কিছুর পায়ের ছাপ। মনে হচ্ছিল কেউ খালি পায়ে হেঁটেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পায়ের ছাপগুলো এক জায়গায় গিয়ে হঠাৎ শেষ হয়ে গেছে, যেন লোকটা হঠাৎ বাতাসে মিলিয়ে গেছে। আমি ভয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে আসি। তারপর থেকে আমি আর কখনো রাতে ওই বাঁশবাগানের পাশ দিয়েও যাইনি। কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে আমাদের গ্রামের মানুষ বলে, বাঁশবনের ভেতর থেকে শোনা যায় কারো কণ্ঠস্বর, এই দাঁড়াও। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। রাত তখন প্রায় 12টা 30 মিনিট। শীতের রাত, চারদিকে কুয়াশার ঠান্ডা বাতাস।
শহরের বাইরে পুরনো হাসপাতালের পেছনে একটা মর্গ ছিল। জায়গাটা এতটাই নির্জন যে দিনের বেলাতেও খুব কম মানুষ সেখানে যেত। সেই মর্গের রাতের ডিউটিতে ছিল সালাম নামের এক কর্মচারী। বয়স প্রায় তার 40 হবে। সে অনেক বছর ধরে সেখানে কাজ করছে। মৃত মানুষের লাশ রাখা, কাগজপত্র দেখা সবই তার অভ্যাস হয়ে গেছে। কিন্তু সেদিন রাতটা ছিল অন্যরকম। সালাম চা খেতে খেতে রেজিস্টার লিখছিল। হঠাৎ মর্গের দরজায় বাইরে থেকে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা গেল, উই উই করে, এবং সে উঠে দরজাটা খুলল। দেখল একটি পুরনো অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে। ভেতর থেকে 2 জন লোক নেমে একটি কফিন নামালো। একজন বলল, ভাই, এটা দুর্ঘটনার লাশ, সকালে পোস্টমর্টম হবে। সালাম মাথা নেড়ে বলল, ঠিক আছে, এখানে রাখেন। কফিনটা মর্গের ভিতরে রাখা হলো। তারপর সেই 2 লোক দ্রুত চলে গেল। কিন্তু সালামের মনে হলো কিছু একটা অদ্ভুত তো আছেই, কারণ কফিনটা রাখার সময় মনে হচ্ছিল ভেতর থেকে যেন হালকা শব্দ হচ্ছে। সে নিজেকে বলল, না, এসব আমার ভুল শোনা। রাত প্রায় 1টা। হঠাৎ মর্গের ভেতর থেকে শব্দ আসতে শুরু করে। সালাম চমকে উঠল। সে ভাবলো হয়তো ইঁদুর, কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দ আসতে শুরু করে। এবার শব্দটা আরো পরিষ্কার, আর সেটা আসছে কফিনের ভেতর থেকে। সালামের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে ধীরে ধীরে কফিনটার কাছে যায়। মর্গের আলো তখন আধ নেবা, বাতাসে একটা অদ্ভুত গন্ধ। হঠাৎ কফিনটা একটু নড়ে উঠল। সালাম ভয় পেয়ে পিছিয়ে গেল। তার বুকটা ধড়ফড় করছে। সে বলল, কে কে আছে? কোনো উত্তর নেই। হঠাৎ ঠাস, কফিনের ঢাকনার ভেতর থেকে জোরে ধাক্কা দিল কেউ। সালাম দৌড়ে দরজার দিকে যেতে চাইল। ঠিক তখনই মর্গের সব লাইট নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু কফিনের ভেতর থেকে ঘষার শব্দ আসছে। সালাম কাঁপতে কাঁপতেই মোবাইলের লাইট জ্বালালো, আর লাইটটা যখন কফিনের দিকে ফেললো, সে দেখলো কফিনের ঢাকনা ধীরে ধীরে খুলছে, আর ভেতর থেকে একটি হাত বের হলো। হাতটা ছিল একেবারে ঠান্ডা, কালচে, আর নখগুলো অস্বাভাবিক লম্বা। সালাম চিৎকার করে উঠল, আল্লাহ! হাতটার পরে ধীরে ধীরে বের হলো একটা মুখ, কিন্তু সেই মুখ মানুষের মতো না। চোখ দুটো সম্পূর্ণ কালো। মুখটা হেসে উঠল। তারপর কফিনের ভেতরে সেই জিনিসটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আর ঠিক তখনই সালাম দেখলো মর্গের সব ফ্রিজের দরজা একসাথে খুলে গেছে। ভেতরের লাশগুলো যেন নড়ছে, যেন কেউ ফিসফিস করে বলছে, আমাদের বের কর। সালাম আর দাঁড়াতেই পারল না। সে দৌড়ে মর্গের বাইরে বের হয়ে গেল। পরদিন সকালে হাসপাতালের লোকজন তাকে মর্গের বাইরে অজ্ঞান অবস্থায় পায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে কফিনটা রাতে এসেছিল সেটা মর্গের কোথাও পাওয়া যায়নি, আর রেজিস্টারও সেই লাশের কোনো নাম লেখা ছিল না। সালাম আজও বলে সেদিন মর্গে কোনো মানুষ ছিল না, ওটা ছিল অন্য কিছু। আর সেই রাতের পর থেকে আর কখনো মর্গের ডিউটি করেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাত 1টার পরে এখনো মাঝে মাঝে সেই মর্গ থেকে কফিনের ধাক্কার শব্দ শোনা যায়। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। এটা এক জেলের সাথে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার একটা। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের পাশে ছিল বিশাল একটা নদী। নদীর নাম ধলেশ্বরী নদী। নদীটা খুব গভীর আর ভয়ঙ্কর ছিল। গ্রামের লোকেরা বলতো রাতের পরে এই নদীতে মাছ ধরতে যেও না, কারণ নাকি সেখানে অদ্ভুত কিছু দেখতে পাওয়া যায়। কিন্তু গ্রামের এক জেলে ছিল করিম। করিম খুব সাহসী মানুষ, বয়স প্রায় 45 হবে। ছোটবেলায় থেকে সে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন রাতে দিকে করিম ঠিক করে সে একাই নদীতে যাবে, কারণ সেই সময় নাকি বড় বড় মাছ ধরা পড়ে। রাত তখন প্রায় 11টার কাছাকাছি। চারদিকে ঘন কুয়াশা, আকাশে অর্ধেক চাঁদ, নদীর পানি একেবারে কালো। করিম তার ছোট নৌকাটা নিয়ে নদীর মাঝখানে চলে যায়।
নৌকায় ছিল জাল, লণ্ঠন, একটা বৈঠা। নৌকাটা ধীরে ধীরে পানির ওপর ভাসছে। চারদিক একেবারে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শোনা যায় পানির ছলাৎ ছলাৎ শব্দ। করিম জাল ফেললো পানিতে। কিছুক্ষণ পর জালটা টানতে শুরু করলো। হঠাৎ সে বুঝলো জালে খুব ভারী কিছু তো পড়েছে। করিম মনে পড়ে খুশি হয়ে গেল। সে ভাবলো নিশ্চয়ই বড় বোয়াল মাছ তো হবেই। কিন্তু জালটা টানতে গিয়ে সে বুঝলো ব্যাপারটা কেমন জানি অদ্ভুত, কারণ জালটা যেন নিচ থেকে কেউ ধরে টানছে। করিম অবাক হয়ে গেল। সে জোরে জোরে টানতে লাগলো। হঠাৎ পানির ভেতর থেকে একটা শব্দ আসলো, ছাড়ো। করিমের শরীর ঠান্ডা হয়ে যায়। সে চারদিকে তাকায়, কিন্তু কেউ নেই। আবার জাল টানতে গেল। ঠিক তখনই নদীর পানির ভেতর থেকে ধীরে ধীরে একটা কালো অবয়ব ভেসে উঠল। প্রথমে মনে হচ্ছিল কোনো মানুষ, কিন্তু কাছে আসতেই করিম দেখতে পায় ওটার শরীর মানুষের মতো, কিন্তু চোখ দুটো একেবারেই সাদা আর মুখটা অস্বাভাবিক লম্বা। ওটা ধীরে ধীরে নৌকার দিকেই আসছে। করিম ভয় পেয়ে বৈঠা দিয়ে নৌকা সরাতে লাগলো, কিন্তু তখন সে বুঝলো নৌকা নড়ছেই না, যেন নিচ থেকে কেউ ধরে রেখেছে। হঠাৎ পানির ভেতর থেকে আরো 3টা অবয়ব উঠে এলো। সবাই একই রকম, তাদের চোখগুলো সাদা আর মুখে অদ্ভুত হাসি। তারপর তাদের মধ্যে একজন ধীরে ধীরে বলল, আমাদের মাছ ধরতে এসেছো? করিমের হাত কাঁপতে লাগলো। সে কোনো কথা বলতেই পারছিল না। হঠাৎ সে অবয়বগুলোর একজন নৌকার পাশে উঠে এলো। নৌকাটা দুলতে শুরু করলো। করিম চিৎকার করে উঠল, কেউ বাঁচাও। ঠিক তখনই দূরে একটা মসজিদের আজানের শব্দ ভেসে এলো। আজানের শব্দ শুনেই সেই অবয়বগুলো হঠাৎ করে পানি নিচে ডুবে গেল। নৌকাটা হঠাৎ করেই মুক্ত হয়ে গেল। করিম আর এক মুহূর্ত সেখানে থামলো না। সে দ্রুত বইটা চালিয়ে তীরে এলো। ভোর হলে গ্রামের লোকজন সব ঘটনা শুনল, কিন্তু গ্রামের একজন বয়স্ক লোক তখনই বলল, ওরা নদীর ডুবে মারা যাওয়া জেলেদের আত্মা। রাত হলে তারা নদীতে ঘোরে। সেই ঘটনার পর থেকে করিম আর কখনো রাতে নদীতে মাছ ধরতে যায়নি। কিন্তু আজও গ্রামের অনেক জেলে বলে, গভীর রাতে নদীর মাঝখানে গেলে শোনা যায় পানির ভেতর থেকে কেউ বলছে, মাছ ধরতে এসেছো আর ফিরে যাবে না। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা প্রায় 2019 সালের। বাংলাদেশের রংপুর জেলার এক ছেলে ছিল নাসির উদ্দিন। সংসারের অভাব দূর করার জন্য সে প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে সে চলেও যায় মধ্যপ্রাচ্যের এক মরুভূমির দেশে। সেখানে সে একটা ট্রাক ড্রাইভারের কাজ পায়। নাসিরের কাজ ছিল রাতের বেলায় মরুভূমির রাস্তা দিয়ে মালামাল নিয়ে এক শহর থেকে আরেক শহরে যাওয়া। মরুভূমির সেই রাস্তা ছিল একেবারে নির্জন। চারদিকে শুধু বালু আর বালু। লোকেরা বলতো রাতের পরে এই রাস্তায় সাবধানে চলবেন, কিন্তু নাসির উদ্দিন এসব কথায় তোয়াক্কা করতো না। একদিন রাত 2টার দিকে সে ট্রাক নিয়ে মরুভূমির হাইওয়ে দিয়ে যাচ্ছে। চারদিক তখন অন্ধকার, শুধু ট্রাকের হেডলাইটের রাস্তায় দেখা যাচ্ছে। হঠাৎ সে সামনে দেখলো রাস্তার মাঝে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে। লোকগুলোর পুরো শরীর কালো কাপড়ে ঢাকা। নাসির উদ্দিন ব্রেক করলো। ট্রাকটি থেমে গেল। সে জানালা দিয়ে মাথা বের করে সবাইকে বলল, ভাই কোনো সমস্যা হয়েছে নাকি এখানে? কিন্তু লোকগুলো কোনো কথাই বলল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল। নাসির উদ্দিন দেখলো লোকগুলোর চোখ দুটো লাল আর তার শরীর ঠান্ডা হয়ে গেল। তখনই সে দ্রুত ট্রাক চালিয়ে চলে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই সে দেখলো সামনের রাস্তার মাঝে এখন 4টা অবয়ব দাঁড়িয়ে, আবার সবাই একই রকম কাপড়ে ঢাকা। নাসির উদ্দিন ভয় পেয়ে গেল। সে দ্রুত ট্রাক ঘোরাতে লাগলো, কিন্তু ট্রাক যেন নিজেই বন্ধ হয়ে গেছে। ইঞ্জিন কাজ করছে না। চারদিক তখন শান্ত। হঠাৎ ট্রাকের পেছন থেকে ধপ ধপ শব্দ আসতে লাগলো, যেন কেউ ট্রাকে উঠেছে। নাসির কাঁপতে কাঁপতে রিয়ার ভিউ মিররে তাকায়, আর তখন সে দেখে ট্রাকের পেছনে অনেকগুলো কালো অবয়ব দাঁড়িয়ে রয়েছে।
তাদের চোখগুলো অন্ধকারে লাল হয়ে জ্বলছে। হঠাৎ ট্রাকের পাশের দরজাটা ধীরে ধীরে খুলে যায়। নাসিরউদ্দিন দেখলো একটা অবয়ব এসে তার পাশে সিটে বসে গেল। ওটা ধীরে ধীরে তার দিকে তাকালো, তারপর খুব ঠান্ডা গলায় বলল, এই রাস্তা আমাদের। নাসিরউদ্দিন ভয়ে কাঁপতে লাগলো। সে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। কিছুক্ষণ পরে সে হঠাৎ অনুভব করে ট্রাক আবার চালু হয়ে গেছে। সে চোখ খুলে দেখলো রাস্তা ফাঁকা, সেখানে কেউ নেই, না সামনে, না তার পিছনে, না তার পাশের সিটে। নাসিরউদ্দিন সেই রাতে দ্রুত শহরে ফিরে আসে। পরদিন সেই ঘটনা অন্য ড্রাইভারদের বলল। তখন একজন পুরনো ড্রাইভার এসে বলল, এই মরুভূমির রাস্তা অনেক বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল, অনেক ড্রাইভার মারা যায় সেখানে। তারপর থেকে নাকি মাঝে মাঝে রাতের বেলায় দেখা যায় রাস্তার মাঝে কালো অবয়ব দাঁড়িয়ে থাকে, আর কেউ থামলে তারা ট্রাকে উঠে বসে। নাসিরউদ্দিনও আজও বলে, সেদিন আমি যদি কোরআন না পড়তাম হয়তো আর বাঁচতামই না। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের শুনতে ভালো লেগেছে।